আসসালামু আলাইকুম সবাইকে। দ্য অলিম্পিয়াড একাডেমির জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ট্রেনিং প্রোগ্রামের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হিউম্যান অ্যানাটমি অর্থাৎ মানব গঠন। হিউম্যান অ্যানাটমি। সো আমরা আজকে হিউম্যান অ্যানাটমির অংশ হিসেবে আমাদের বডির প্রধান তিনটা সিস্টেম বা তন্ত্র সম্পর্কে দেখব। একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ আমাদের ব্লাড কিভাবে পুরা শরীরে ছড়ায় যায়। তোমরা খুব ভালো করে জানো যে আমাদের হার্ট ব্লাড পাম্প করে এবং এইটা সারা দেহ ঘুরে আসে। তারপর আমরা দেখব লাংস এবং রেসপিরেটরি সিস্টেম এর পার্ট হিসেবে আমরা পড়বো যে বেসিক্যালি আমরা কি আমাদের বডি থেকে কিভাবে অক্সিজেন সারা দেহে পরিবহন হয়। অ্যান্ড আমরা দেখব ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমরা যে খাবার খাই এই খাবারটি কিভাবে হজম হয়। এর বাইরেও আমাদের বডির মধ্যে আরো কিছু ছোটখাটো সিস্টেম আছে, ছোটখাটো না মানে বেশ বড় সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো সবগুলোই আমরা দেখবো। বাট আমাদের মূল ফোকাস থাকবে আজকের জন্য, আমাদের মূল ফোকাস থাকবে এই তিনটা সিস্টেম এবং বাদ বাকি সিস্টেমগুলো নিয়ে আমরা হচ্ছে খুব অল্প আলোচনা করবো যাতে তোমাদের সেখানে আইডিয়া থাকে। আচ্ছা, তো চলো প্রথমে আমরা দেখি সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, সার্কুলেটরি সিস্টেম। সো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি আছে? সব থেকে প্রাইমারি অর্গান এন্ড মেইন অর্গান হচ্ছে আমাদের হার্ট। ওকে, আচ্ছা, তারপর হার্ট থেকে রক্ত বাইরে পাম্প হয়ে কিসের মাধ্যমে যায়? অ্যাওর্টার মাধ্যমে বা ধমনীর মাধ্যমে হলো যে বডিতে যায়। ওকে, অ্যান্ড বডি থেকে আবার ভেইনের মাধ্যমে রক্ত হচ্ছে হার্টে ব্যাক আসে। এটা হচ্ছে মোটামুটি আমাদের রক্তের জেনারেল সার্কিট। বাট এটার মধ্যে আরো কিছু কথাবার্তা আছে, আরো কিছু এক্সটেনশন আছে, আমরা হলো চলো সেটা দেখি। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের সার্কুলেটরি সিস্টেমের একটা একটা জেনারেল একটা আইডিয়া নিই, জেনারেল একটা ওভারভিউ নিই। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি রক্ত সংবহন তন্ত্রটা। আচ্ছা, সো দেখো, খুব ভালো করে দেখো যে এইটা হচ্ছে হার্ট। হার্ট হচ্ছে আমাদের রক্ত পাম্প করে। সো খেয়াল করে দেখো যে হার্ট থেকে রক্ত ফুসফুসে যায় আবার ব্যাক আসে। ওকে, হার্ট থেকে রক্ত ফুসফুসে যায় আবার ব্যাক আসে, আবার হার্ট থেকে রক্ত আমাদের শরীরে যায় আবার ব্যাক আসে। তো এখানে আমাদের রক্ত প্রবাহের একদম জেনারেল আইডিয়াটা কি? সো খুব জেনারেল সেন্সে যদি আমরা হলো যে কথা বলি তাহলে খেয়াল করে দেখো যে রক্ত আমাদের হার্টে টোটাল দুই ধরনের রক্ত প্রবাহিত হয়। একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। অক্সিজেনেটেড ব্লাড এন্ড কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড। আচ্ছা, সো বেসিক্যালি দেখো কি হয়, এই অক্সিজেন যুক্ত রক্তটা কাদের দরকার? আমাদের বডির দরকার, আমাদের প্রতিটা কোষে ক্রমাগত শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন যুক্ত হচ্ছে। তো অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের বডিতে যায়। আচ্ছা, বডি সেলে যায় এবং বডি সেলে ব্যবহার হওয়ার পর এই যে রক্তটা আছে এই রক্তটা কি হয়ে যায় বলতো? এই রক্তটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা, এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্ত আছে, কার্বন ডাই অক্সাইডটা হলো তো কোনোভাবে বের করে ফেলতে হবে, তাই তো? তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার কোথায় যায়? আমাদের হলো যে ফুসফুসে যায়। আচ্ছা, ফুসফুসে যায়। ফুসফুসে যাওয়ার সময় এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। রক্তে আবার হলো যে অক্সিজেন ঢুকে, রক্তে আবার অক্সিজেন ঢুকে। তারপর এই যে রক্তটা আমার অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেল, এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার কোথায় ব্যাক আসে? অক্সিজেন যুক্ত রক্তটা আবার হার্টে ব্যাক আসে। আচ্ছা, তারপর হার্ট আবার অক্সিজেন যুক্ত রক্তটা পাম্প করে আবার হলো যে বডি সেলে পাঠায়। আচ্ছা, তো আমরা দুই ধরনের এখানে আইডিয়া পেলাম। প্রথম কথা হলো
যে হার্ট থেকে রক্ত অ্যাওর্টা দিয়ে বের হয়ে বডিতে যায়, আবার বডি থেকে ভেইনের মাধ্যমে ব্যাক আসে। আচ্ছা, আবার হার্টে দুই ধরনের অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে হলো যে কাজ করে। সেটা হলো যে অক্সিজেন যুক্ত রক্ত যখন বডি সেলে পাঠাই, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার হলো যে ফুসফুস থেকে পাঠানোর কাজটা হলো যে হার্ট করে থাকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে বেসিক্যালি দুইটা কাজ হচ্ছে। এখানে দুটা কাজ হচ্ছে যে হার্ট কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত দুই ধরনের রক্ত পরিবহনের কাজ করে থাকে। অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনের কাজটা সে করে হচ্ছে বডি সেলের সাথে, এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহনের কাজটা সে করে থাকে হচ্ছে ফুসফুসের সাথে। আচ্ছা, সো এইটা বোঝা যে খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ছবিটা, এই ছবিটাতে কিন্তু তাই দেখানো হয়েছে যে আমাদের হার্টের সাথে আমাদের ফুসফুসের যেমন কানেকশন আছে, তেমনি হার্টের সাথে আমাদের সারা বডির কানেকশন আছে, এবং এই কানেকশন বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট। যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোত্থেকে যাচ্ছে, কিভাবে আবার ফেরত আসছে, এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার কিভাবে যেটা অক্সিজেন যুক্ত হয়ে আবার হলো যে ফেরত আসতেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হলো যে এইটাই হলো যে ভালো মতো দেখি। এখন আমরা দুটো ছবি দেখব। আমরা দুটো ছবি দেখব। একটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এইখানে আমাদের হলো যে হার্টের ছবি দেখানো হয়েছে, মানে হার্টের প্রসেসে দেখানো হয়েছে যে হার্টটা কাটলে হলো যে কিরকম দেখায়। ওকে, এন্ড আমি হলো যে আরেকটা ছবি আনবো। এই ছবিটা মূলত আমাদের হার্টের সাথে আমাদের ফুসফুস এবং আমাদের বডির কানেকশন দেখায়। এই ছবিটা আমি ডান পাশে রাখলাম। আচ্ছা, তখন খেয়াল করে দেখো যে আমাদের যে এই যে হার্ট, এই হার্টকে বলা হয়, এই হার্টকে বলা হয় ফোর চেম্বার্ড, ফোর চেম্বার্ড বা চার প্রকোষ্ঠ বিশিষ্ট। চার প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, সো এই যে এইটা একটা প্রকোষ্ঠ বা চেম্বার, এইটা একটা চেম্বার, এইটা একটা চেম্বার, এন্ড খেয়াল করে দেখো এই যে এইখানে একটা ছোট একটা চেম্বার আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে উপরের যে চেম্বার গুলো আছে, সেই চেম্বার গুলাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াম। সেই চেম্বার গুলাকে আমরা কি বলতেছি? অ্যাট্রিয়াম। আর নিচের যে চেম্বার গুলো আছে, নিচের চেম্বার গুলাকে আমরা বলতেছি কি? ভেন্ট্রিকেল। আচ্ছা, ভেন্ট্রিকেল, নিচের চেম্বার গুলাকে আমরা বলতেছি ভেন্ট্রিকেল। যেটা বাংলা মিডিয়ামে আছো, অ্যাট্রিয়াম গুলাকে আমরা বাংলায় বলি হচ্ছে অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, বাম অলিন্দ, এবং রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেলের অর্থ হলো যে নিলয়। এখন বিষয়টা খেয়াল করো যে আমরা বলতেছি রাইট, বাট এটা হচ্ছে আমাদের বাম দিকে আঁকা হয়েছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো যে তুমি আমার সামনাসামনি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ডান দিক আমার বাম দিক হবে না? জিনিসটা এরকম। তো এখানে মনে করো যে এখানে হার্টটা এমন ভাবে দেখানো হয়েছে যে তুমি আমার সামনাসামনি দাঁড়ালে, এন্ড আমি যদি কোনো কারণে তোমার হার্টের প্রস্তুত নেই, তাহলে এই প্রস্তুতটা দেখতে যেমন দেখাবে, এই ছবিটা ঠিক 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 তেমন ভাবে দেখানো হয়েছে। আচ্ছা, ওকে, এখন খেয়াল করে দেখো যে এইখানে নীল রং দিয়ে হলো যে শিরা বা ভেইন বোঝানো হয়েছে, এবং লাল রং দিয়ে হলো যে অ্যাওর্টা বা ধমনী বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝা ইম্পর্টেন্ট, যে এইখানে নীল রং যুক্ত যে লাইনগুলো আছে বা ধমনী বা শিরা যাই হোক আছে, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড পরিবহন করে, এবং লাল রঙের যে আহ রাস্তাগুলো আছে এগুলো হচ্ছে অক্সিজেন রিচ ব্লাড হলো যে কি করে, কন্টেইন করে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এখানে আমাদের রক্ত পরিবহনের ধরনটা কিরকম। এখানে কিন্তু রক্ত যাওয়া আসার দুটো সেপারেট রাস্তা আছে। তোমরা হলো যে ডান দিকে গেলে বুঝতে পারবা যে এখানে রক্ত যাওয়া আসার দুটো সেপারেট রাস্তা আছে। এই যে এটা একটা রাস্তা, দেখো আমার কার্সরটা খেয়াল করো যে এটা একটা রাস্তা, এন্ড খেয়াল করে দেখো যে এই যে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। আচ্ছা, মানে আমাদের নীলটা একটা রাস্তা এন্ড লালটা একটা রাস্তা। আমাদের এই নীল রাস্তাটাতে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, এন্ড এই লাল রাস্তাটাতে শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত থাকে। এন্ড খেয়াল করে দেখো যে আমাদের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমাদের হলো যে অক্সিজেন যুক্ত রক্তটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ফুসফুসের মাধ্যমে।
আমরা কি করি, আমরা সবসময় শ্বাস প্রশ্বাস নিতে চাই, আমরা ব্রিথ ইন করি, ব্রিথ আউট করি। প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আমরা অক্সিজেন নেই এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তো খেয়াল করে দেখো যে আমাদের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা যখন এই নীল রাস্তা ধরে যখন ফুসফুসে পৌঁছায়, এই নীল রাস্তা ধরে যখন ফুসফুসে পৌঁছায়, তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে আমার এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায় এবং আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে এটা হলো যে কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায়। এন্ড আমরা যে অক্সিজেনটা থাকি সেই অক্সিজেনটা এই হলো যে রক্তটা নিয়ে ফেলে। আচ্ছা, তখন আবার এটা একটা সেপারেট রাস্তা ধরে আসে, আবার রাস্তা ধরে 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 এটা হলো যে শরীরে চলে যায়। এই যে এখানে এটাতে আসলে বডি বা শরীর বোঝানো হয়েছে। শরীরের কোষগুলা অক্সিজেনটা নিয়ে নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আবার এটা নীল রাস্তা ধরে চলে আসে। আচ্ছা, বুঝতে পারছো? তো মানে আমাদের রক্তটা বডি থেকে ফুসফুস, আবার ফুসফুস থেকে বডি, বডি থেকে ফুসফুস, আবার ফুসফুস থেকে বডি, এইভাবে চেঞ্জ হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মধ্যে চেঞ্জ হয়ে থাকে। এবং এইখানে আমাদের হার্ট হচ্ছে এই রক্তটাকে স্পিড দেয়, পাম্প করে, স্পিড দেয়, পাম্প করে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এই ছবিটা দেখে আসলে বোঝা খুবই সোজা যে এখানে রক্ত কিভাবে কি যাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, মনে করো যে এটা হচ্ছে আমাদের বডি, ওকে, এন্ড উপরে আমরা আমাদের হলো যে লাং দেখাইছি। তো বডি বলতে আমাদের হলো যে হাত, পা, মাথা, হোল বডিটাই আমরা বুঝাচ্ছি। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে আমাদের বডিতে কি টাইপের অক্সিজেন ঢুকবে, আমাদের বডিতে কি ঢুকবে, অক্সিজেন যুক্ত রক্ত ঢুকবে। আর আমাদের বডি থেকে কি বের হবে, আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হবে, রাইট? আচ্ছা, এখন আমাদের হার্টের 4টা চেম্বার, ওকে, আমাদের হার্টের 4টা চেম্বার। আমি হার্টটাকে একটা বক্স হিসেবে দেখাচ্ছি, আমি জাস্ট চেম্বার গুলো দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, সো এখানে যেটা হয়, তোমরা হলো যে এই ছবিটা দেখলে তোমরা হলো যে একটু বুঝতে পারবা। তো এখানে দেখো যেটা হয় যে, খেয়াল করে দেখো যে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড যে যুক্ত রক্তটা, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমাদের হলো যে রাইট অ্যাট্রিয়ামে ঢুকে। আচ্ছা, সো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অবশ্যই কিসের মাধ্যমে ঢুকবে, ভেইনের মাধ্যমে ঢুকবে। আচ্ছা, ভেইনের মাধ্যমে ঢুকবে। তো এই যে ভেইনটা বডি থেকে যে ভেইনের মাধ্যমে সরাসরি আমাদের হার্টে রক্ত ঢুকে, সেটাকে আমরা বলতেছি কি, খেয়াল করো, সেটাকে আমরা বলতেছি ভেনা ক্যাভা। ওকে, ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা। এইটার লিটারাল মিনিং হলো যে গ্রেট ভেইন, গ্রেট ভেইন বা মহাশিরা, মানে এটা অনেক লার্জ একটা ভেইন। লার্জ একটা ভেইন হবে আমাদের পুরো বডির অক্সিজেন যুক্ত রক্তটা কার্বন ডাই অক্সাইড রক্ত চেঞ্জ হওয়ার পর এটা হলো যে হার্টের মধ্যে ঢুকে, তারপর এটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। খেয়াল করে দেখো যে যখন এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকলে যখন ঢুকছে, তখন সে হলো যে একটা দরজা দিয়ে ঢুকছে, ওকে, একটা দরজা বা একটা ভালভ দিয়ে ঢুকছে। এটাকে আমরা বলছি যে ট্রাইকাসপিড ভালভ। এটা ট্রাইকাসপিড ভালভ হওয়ার কারণ হলো যে এই যে এখানে একটা, দুটা এন্ড এরকম পিছন থেকে আরেকটা, 3টা ফ্ল্যাপ থাকে। সো 3টা এরকম ফ্ল্যাপ, মানে 3টা পার্ট থাকার কারণে এই ভালভটাকে আমরা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ বলছি। এন্ড এটার কাজ হলো যে, খেয়াল করে দেখো যে এইটার স্ট্রাকচারটা এমন যে ব্লাড শুধুমাত্র অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাইতে পারে, বাট ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে আবার ব্যাক যেতে পারে না। এটা ফ্লোটাকে বাধা দেয়। সো এটা হচ্ছে আমাদের যে ব্লাড ফ্লোর যে ডিরেকশনটা, ব্লাডের ফ্লোর সেই ডিরেকশনটাকে সে হচ্ছে ওয়ান ডিরেকশনাল করছে, ওকে। সো রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকলের মধ্যে কি থাকে, ট্রাইকাসপিড ভালভ থাকে। এটা মনে রাখা লাগবে না, জাস্ট বুঝো যে এখানে কি হচ্ছে। তারপর রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাডটা লাঙ্গে যাচ্ছে। সো এইটা হচ্ছে একটা অ্যারোটা। এন্ড এই যে এই ব্লাডটা যেহেতু লাঙ্গে যাচ্ছে, এন্ড লাঙ্গের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে পালমোনা। সো এটা হচ্ছে পালমোনারি অ্যারোটা। সো এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস যে তোমরা অনেকেই হয়তো জানবে যে অ্যারোটা বা ধমনী, এরা সাধারণত অক্সিজেন রিচ ব্লাড কন্টেইন করে, এন্ড ভেইন বা শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড ক্যারি করে। আচ্ছা, বাট
পালমোনারি অ্যারোটা ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যারোটা যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে, যেটা হচ্ছে আমাদের পুরো বডির কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা ক্যারি করে লাঙ্গে নিয়ে যায়। আচ্ছা, তো এই জন্য আসলে অ্যাওর্টা ভেইনের আরো ভালো একটা সংজ্ঞা হলো যে আমাদের হার্ট থেকে যেটা বের হয়, যেটা হচ্ছে আউটগোয়িং ব্লাড কন্ট্রোল করে, আমাদের হার্ট থেকে ব্লাড পাম্প করে বাইরের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাওর্টা। এন্ড যেটা হচ্ছে হার্টের দিকে ব্লাড নিয়ে আসে সেটা হচ্ছে ভেইন। ওকে, সেটা হচ্ছে ভেইন। আচ্ছা, সো এখন দেখো হার্টে রক্তটা যাওয়ার পর কি হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা লাঙ্গে ছেড়ে দেয়, অক্সিজেন ঢুকে। সো এখানে অক্সিজেন ঢোকার পর এখন আমাদের এই যে ব্লাডটা এটা হচ্ছে অক্সিজেন রিচ হয়ে গেছে। আচ্ছা, অক্সিজেন রিচ হয়ে গেছে। এখন এই ব্লাডটা এখন আমাদের যে লেফট ভেন্ট্রিকেল, সে লেফট ভেন্ট্রিকেলে ঢুকবে। আচ্ছা, লেফট ভেন্ট্রিকেলে ঢুকবে। এটাকে আমি ঠিক বললাম? না, ঠিক বলি নাই। কারণ খেয়াল করে দেখো যে আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা যদি অ্যাট্রিয়ামে ঢুকে, তাহলে আমাদের অবশ্যই এই যে অক্সিজেন রিচ ব্লাডটা আছে এটা আমাদের অ্যাট্রিয়ামেই ঢুকবে। অ্যান্ড এই যে ঢুকতেছে, এখন খেয়াল করে দেখো এখানে ব্লাডটা এখন হার্টের দিকে আসছে। সো এটা অবশ্যই একটা ভেইন হবে, এটা হচ্ছে পালমোনারি ভেইন। এন্ড পালমোনারি ভেইন হওয়ার সাথে দেখো অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করতেছে। তারপর এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাবে, এন্ড ভেন্ট্রিকল থেকে এইটা হচ্ছে কি দিয়ে বের হবে বলতো? এইটা হচ্ছে আমাদের আমাদের অ্যাওর্টা দিয়ে বের হবে। ওকে, অ্যাওর্টা দিয়ে বের হবে, অ্যাওর্টা দিয়ে বের হবে। সো অ্যাওর্টা আসলে হিউজ আর্টারি বোঝায়। সো এখানে এটাকে পালমোনারি অ্যাওর্টা বলা যাবে না, এটাকে আমাদের বলতে হবে পালমোনারি আর্টারি। আর্টারি মানে হচ্ছে স্মল স্মল শিরা, মিডিয়াম সাইজের শিরা। সো অ্যাওর্টা মানে হচ্ছে বিগ আর্টারি। সো এটা হচ্ছে পালমোনারি আর্টারি, অ্যাওর্টা দিয়ে এখন এইটা আমাদের আবার বডিতে অক্সিজেন রিচ ব্লাডটা হলো যে ফ্লো করায়। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা প্রথমে আমাদের হলো যে ভেইন দিয়ে রাইট অ্যাওর্টাতে যাচ্ছে, রাইট অ্যাওর্টা থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, ভেন্ট্রিকল থেকে পালমোনারি অ্যাওর্টাতে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড লাঙ্গে যাচ্ছে। এখানে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে, অক্সিজেন ব্লাডে ঢুকছে। এখন এই অক্সিজেন রিচ ব্লাডটা আবার লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভ দিয়ে, বাইকাসপিড ভালভ তোমরা বুঝতে পারছো এটা একটা ভালভ, বাট এটার হচ্ছে কাজ বা পার্ট হচ্ছে দুইটা। এটা হচ্ছে অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকল যাচ্ছে, ভেন্ট্রিকল থেকে আবার অক্সিজেন রিচ ব্লাডটা পুরো বডিতে যাচ্ছে। ওকে, খুবই সিম্পল একটা ফ্লো চার্ট। তো এই সেম জিনিসটাই আমাদের হলো যে এইখানে জাস্ট হলো যে ছবি দিয়ে দেখানো হয়েছে। ওকে, সো খেয়াল করে দেখো যে আমাদের ভেনা ক্যাভার দুইটা পার্ট, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। তো এখানে ইনফেরিয়র মানে খারাপ, সুপিরিয়র মানে ভালো, এরকম কিছু নাই। বেসিক্যালি সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে আপার বডি থেকে, আপার বডি থেকে বডির উপরের পার্ট থেকে ব্লাড হার্টে আসে, আর ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে আমাদের লোয়ার বডি থেকে ব্লাড হলো যে আসে। আসলে অ্যাট্রিয়াম আসলে ভেন্ট্রিকল গেল, ভেন্ট্রিকল থেকে খেয়াল করে দেখো, ভেন্ট্রিকল থেকে আমাদের আমাদের পালমোনারি আর্টারি, এটা কি, এই যে পালমোনারি আর্টারি দিয়ে এটা হলো যে আমাদের লাংসে গেল। ওকে, এটা আমাদের লাংসে গেল, লাংস থেকে আবার ঘুরে পালমোনারি ভেইন দিয়ে সেম ব্লাডটা ব্যাড ঢুকবে লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে এখন এইটা দেখো অ্যাওর্টা, খুব লার্জ একটা আর্টারি, অ্যাওর্টা দিয়ে এটা হচ্ছে আমাদের পুরো বডিতে ফ্লো করবে। এন্ড খেয়াল করে দেখো এখানে অ্যাওর্টা অনেকগুলো ভাগ হয়ে যায়, একটা একটা ব্রাঞ্চ দেয় আমাদের হ্যান্ডসের দিকে, একটা ব্রাঞ্চ দেয় আমাদের হেডের দিকে। এরকম হলো যে অনেকগুলো ভাগ আছে। ওকে, সো দিস ইজ মোরাললেস আমাদের হলো যে সার্কুলেটরি সিস্টেমটা কিভাবে কাজ করে, খুবই সিম্পল। আচ্ছা, সো আমি হলো যে আরেক তোমাদের অনেকগুলা ধরনের অ্যারোট আছে, অনেকগুলো ধরনের ভেইন আছে, এত কিছু বোঝা লাগবে না। জাস্ট তোমাদের মোরাললেস এটা বুঝলেই হবে যে হলো যে আমাদের ব্লাড গুলো হলো যে কিভাবে কি যাচ্ছে। আচ্ছা, so এখন আমরা একটু ডিফারেন্স দেখবো আর্টারি এন্ড ভেইনের মধ্যে ডিফারেন্স দেখবো। ওকে, আর্টারি এন্ড ভেইনের মধ্যে ডিফারেন্স দেখবো। সো ফার্স্ট ডিফারেন্সটা এটাই, যেটা হচ্ছে অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে। সো আর্টারিটা হচ্ছে অনেক থিক এন্ড ইলাস্টিক, মানে এই যে এইটা হচ্ছে আমাদের আর্টারি ওয়ালটা, আর্টারি যে ওয়ালটা আছে, আর্টারি ওয়ালটা অনেক থিক। এন্ড এই থিক ওয়ালের মধ্যে দিয়ে, এই থিক ওয়ালের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে ব্লাড হলো যে পাম্প করে, এটা হচ্ছে থিক এন্ড ইলাস্টিক। সো আর্টারি ওয়ালটা থিক এন্ড ইলাস্টিক হওয়ার কারণ কি? কারণে খেয়াল করে দেখো যে আমাদের হার্ট যে ব্লাডটা পাম্প করতেছে, এই
ব্লাডটা পাম্প করার পর এটা হলো যে অনেক হাই স্পিড থাকে, এটা প্রেশার অনেক হাই থাকে। সো অ্যান্ড এই যে হাই প্রেশারের ব্লাড যেটা হচ্ছে হার্ট থেকে বের হচ্ছে, এই পুরা হাই প্রেশার ব্লাডটা কি আর্টারিতে ক্যারি হচ্ছে, তাই না? এই পুরা হাই প্রেশার ব্লাডটা আর্টারিতে ক্যারি হচ্ছে, অ্যান্ড এই হাই প্রেশার কন্ট্রোল করার জন্য আমাদের এই যে আর্টারি আছে এদের ওয়ালটা থিক অ্যান্ড ইলাস্টিক হয়। বাট এই ভেইনে যেহেতু আমাদের প্রেশারটা লো মোরাললেস, তো এখানে আমাদের হলো যে এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা অত ঠিক হয় না। ওকে, এন্ড খেয়াল করে দেখো এখানে ছবিটা খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে একটু বলো তো। এখানে আমাদের বডিতে হলো যে আর্টারিটা ঢুকছে এবং এটা ভেইন হিসেবে বের হচ্ছে। এখানে কি হচ্ছে তোমরা কি একটু চিন্তা করতে পারবা? তোমরা একটু হলো যে চিন্তা করো, তো আমি হলো যে উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো এইখানে আর্টারি গুলা অনেক ছোট হতে থাকে, অনেক ছোট হতে থাকে, and ছোট হতে হতে এরা হচ্ছে আর্টেরিয়ল নামক এক খুবই ছোট ছোট ব্লাড ভেসেলে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, খুবই ছোট ছোট আর্টেরিয়াল ব্লাড ভেসেলে চেঞ্জ হয়ে যায়। আমি হলো যে তোমাদের একটা ছবি দেখাই, ছবি দেখালে তোমরা হলো যে আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো যে এখানে আসলে কি হচ্ছে, এখানে আসলে কি হচ্ছে। এখানে আমাদের হার্ট থেকে আর্টারির মাধ্যমে ব্লাড হচ্ছে আমাদের বডিতে আসে। তো এখানে কোনো একটা অর্গান আছে, তো মনে করো যে এখানে মনে করো একটা হচ্ছে লিভার আছে। ওকে, সো লিভার আছে। সো লিভারে তো অনেক ছোট ছোট সেল আছে, এন্ড আমাদের আর্টারি তো অনেক বড় একটা নল, এটা তো আমাদের লিভারে সব জায়গায় যাইতে পারবে না। তো একটা লিভার থাকুক বা মনে করো এখানে হলো যে আহ যেই অঙ্গটাই যে অর্গানটাই থাকুক না কেন, সেই অর্গানের ইচ অ্যান্ড এভরি পার্টে যাতে ব্লাড ভালো মতো পৌঁছায়, যাতে অক্সিজেন ভালো মতো পৌঁছায়, তারপর হার্টে খাবার থাকে, সে হার্ট থেকে পাম্প করায় যা আর্টারি ব্লাডে খাবার থাকে, ডাইজেস্টেড হওয়া খাবার সেটা থাকে, সেটা যাতে এই অর্গানের সব পার্টে যাতে খুব ভালো মতো পৌঁছায়, সেজন্য এই আর্টারিটা অনেক ছোট 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 ভাগ হয়ে যায়। এই যে আর্টারি থেকে এটা হলো যে আর্টারিওলে ভাগ হয়ে যায়, স্মল আর্টারি। তো সেখান থেকে আরো ছোট ভাগ হয়ে এটা হলো যে ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়। তো এই ক্যাপিলারি এত ছোট যে এগুলার হলো যে ফাঁকে ফাঁকে হলো যে আমাদের যে এই অর্গানটা আছে সেই অর্গানের সেল গুলা থাকে। ওকে, সেই অর্গানের সেল গুলা থাকে। এটা হলো যে আমরা আরেকটু জুম করে দেখাই, এটা হলো আমি আরেকটু জুম করে দেখাই। সো খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে একটা আসল একটা ছবি। সো খেয়াল করে দেখো যে হলো যে আর্টেরিয়ল থেকে আমাদের হলো যে ব্লাডটা আসছে, এটা এই যে এটা হচ্ছে ক্যাপিলারি, এটা হচ্ছে ক্যাপিলারি। দেখো ক্যাপিলারির আশেপাশে এই যে দেখো সেল আছে। তো এইখান থেকে আমাদের হলো যে অক্সিজেন গুলা তারপর খাবার গুলা হচ্ছে সরাসরি কিন্তু হলো যে সেলে পৌঁছায় যায়। এন্ড এট দ্য সেম টাইম এই যে সেল গুলা আছে এই সেল গুলা থেকে কার্বন ডাই অক্সাইড, এই সেল গুলা থেকে কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থ হলো যে এই ব্লাডের মধ্যে আবার ঢুকে। আচ্ছা, অ্যান্ড এই কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারছে তখন হচ্ছে ভেইনে চলে যায়। সো এই যে দেখো এই সেলগুলো অক্সিজেন নিচে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তখন ব্লাডে কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে সেটা হচ্ছে ভেইনে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বোঝা যে এখানে আমাদের আর্টারি থেকে ভেইনে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আর্টারি থেকে আর্টারিয়াল থেকে ক্যাপিলারি হচ্ছে, ক্যাপিলারিতে আমাদের হলো যে আর্টারি ব্লাড থেকে অক্সিজেন ঢুকছে আর কার্বন ডাই অক্সাইডটা আবার ব্লাডে ব্যাক যাচ্ছে, তখন এটা হলো যে ভেনাস কার্বন ডাই অক্সাইড ব্লাডে চেঞ্জ হচ্ছে এবং হলো যে রক্তটা তখন ভেইন দিয়ে আবার হলো যে হার্টে চলে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এতক্ষণ সার্কুলেটরি সিস্টেম নিয়ে দেখলাম। তো সার্কুলেটরি সিস্টেমের কাজ হলো যে রক্ত পুরা বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। তো
তো সার্কুলেটরি সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমরা দেখলাম যে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইডের ইন্টারচেঞ্জ। আমাদের বডির পুরা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে অক্সিজেন যুক্ত ব্লাডে চেঞ্জ করার কাজটা করে থাকে লাংস। লাংস হচ্ছে পালমোনারি সিস্টেমের পার্ট। পালমোনারি সিস্টেম অ্যাকচুয়ালি সার্কুলেটরি সিস্টেমের সাথে একসাথে কাজ করে, যাতে পালমোনারি সিস্টেমে যে হলো যে অক্সিজেনটা যে সে নিচ্ছে, সে যাতে ব্লাডে ঠিকঠাক মতো পৌঁছাতে পারে এবং ব্লাডটা সারা দেহে পৌঁছানোর কাজ করে হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম। তো আমরা এখন একটু পালমোনারি সিস্টেম নিয়ে একটু পড়ি। ওকে, সো আমি হচ্ছে পালমোনারি সিস্টেমের পাশাপাশি দুটো ছবি আনি, তাহলে ভালো হয়। এটা হচ্ছে আমাদের পালমোনারি সিস্টেমের ছবি। ওকে, অ্যান্ড আমি হলো যে পালমোনারি সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তোমরা এতক্ষণে বুঝে গেছো, যেটা হচ্ছে লাংস। তো আমি হচ্ছে লাংস এর একটা ছবি আনি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লাংস এর ছবি। আচ্ছা, এখন দেখো যে এখানে অনেক কিছু আছে, আমরা এত কিছুর উপর ফোকাস করব না। সো আমাদের যে পালমোনারি সিস্টেম আছে, সেই পালমোনারি সিস্টেমটা শুরু হয় মুখ থেকে বা নাক দিয়ে। তো আমাদের হলো যে যখন শ্বাস প্রশ্বাস নিই তখন হলো যে অক্সিজেনটা ঢুকে অক্সিজেনটা আমাদের লাংসে পৌঁছানোর কাজে হেল্প করে হচ্ছে ট্রাকিয়া বা উইন্ড পাইপ। ওকে, ট্রাকিয়া বা উইন্ড পাইপ। তো বুঝবা, তোমরা খুব ভালো করেই বুঝবা যে আমাদের মুখ থেকে দুইটা রাস্তা, দুইটা পথ দুই দিকে চলে গেছে। একটা গেছে ফুসফুসের দিকে, যেটা হচ্ছে ট্রাকিয়া বা উইন্ড পাইপ। এটা হচ্ছে আমাদের মুখ থেকে নাক থেকে বাতাস হচ্ছে আমাদের লাংসে নিয়ে যায়। আর আরেকটা রাস্তা গেছে আমাদের স্টোমাকের দিকে, যেটা হচ্ছে উসোফ্যাগাস বা অন্ননালী। সেটা হচ্ছে পাকস্থলের দিকে গেছে। তো সেম জায়গা থেকে দুটা রাস্তা আমাদের হলো যে দুই দিকে চলে গেছে। তো অনেক সময় যদি ভুল করে আমাদের খাবারটা যদি আমাদের উসোফ্যাগাসে না গিয়ে যদি আমাদের ট্রাকিয়াতে চলে আসে, তাহলে সেটা কিন্তু সমস্যা হয়। অ্যান্ড সেইটা ঠেকানোর কাজ কিন্তু করে থাকে এই যে এপিগ্লটিস। এপিগ্লটিস এপিগ্লটিস হচ্ছে যখন আমরা খাবার খাই তখন সে হচ্ছে উইন্ড পাইপকে ঢেকে রাখে, যার কারণে আমাদের হলো যে নর্মালি আমাদের উইন্ড পাইপ বা ট্রাকিয়াতে হলো যে খাবার যায় না। বাট যদি আমরা খাবার খাওয়ার সময় যদি কথা বলি তখন এই এপিগ্লটিসটা খুলে যাইতে পারে। আর এপিগ্লটিসটা যখন খুলে গেলে তখন ভুলে আমাদের খাবার কিন্তু আমাদের উইন্ড চলে যেতে পারে, এটা কিন্তু হলো যে সমস্যা হয়। তো এই জন্য আমাদের হলো যে আমাদের খাবার কিন্তু খাওয়ার সময় কথা বলা উচিত না। আচ্ছা, যাই হোক, তো আমাদের ন্যাসাল ক্যাভিটি, নাক, ওরাল ক্যাভিটি, মুখ থেকে বাতাস আমাদের যায় হচ্ছে ট্রাকিয়া, এন্ড ট্রাকিয়াকে নর্মাল খাবার খাওয়ার টাইমে ঢেকে রাখে এপিগ্লটিস। ওকে, তো ট্রাকিয়া যাওয়ার পথে পড়ে হচ্ছে ল্যারিংস, যেটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড। এন্ড এইটা আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন আমাদের বাতাসকে এটা হচ্ছে ভাইব্রেট করতে হেল্প করে। এন্ড বাতাসে ভাইব্রেশন করার মাধ্যমে কিন্তু আমরা হলো যে কথা বলি। ওকে, সো ট্রাকিয়া ট্রাকিয়া আমাদের লাংস পর্যন্ত গেল, এন্ড দুইটা দুভাগ হয়ে হলো যে লাংসের দুই দিকে ঢুকে গেছে। আচ্ছা, সো খেয়াল করে দেখো, আমরা একটু আগে যেমন দেখলাম যে যেমন আর্টেরিয়াল এন্ড ক্যাপিলারিতে ভাগ হয়। আর্টেরিয়াল এন্ড ক্যাপিলারিতে ভাগ হয়ে আমাদের হলো যে অর্গানের প্রতিটা পার্টে পার্টে পৌঁছে যায়, এন্ড সেখান থেকে কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে আবার হলো যে সেম ক্যাপিলারি গুলো ভেন ক্রিয়েট করে। এটা করার কারণ হলো যাতে আমাদের প্রতিটা পার্টে যাতে ভালো মতো রক্ত পৌঁছাতে পারে। সিমিলার ভাবে আমরা যে বাতাসটা নিলাম, এই বাতাসটা যাতে হলো যে লাংসের প্রতিটা পার্টে যাতে ভালো মতো পৌঁছাতে পারে, সেজন্য ট্রাকিয়াটা অনেক ভাগে ভাগ হয়ে যায়। অনেক ভাগে ভাগ হয়ে আমাদের লাংসের প্রতিটা পার্টে ঢুকে যায়। তো ট্রাকিয়াটা যখন অনেকগুলো পার্টে ভাগ হয়ে যায়, তখন যে মেইন যে দুইটা পার্টে ভাগ হয়ে যায় সেই দুটো হচ্ছে ব্রঙ্কাস। ওকে, সেই দুটো হচ্ছে ব্রঙ্কাস। এন্ড ব্রঙ্কাস গুলা আরো সাব ডিভিশন হয়ে ব্রঙ্কিওল ক্রিয়েট করে, এন্ড ব্রঙ্কিওল ক্রিয়েট করে সে হচ্ছে লাংসের একদম পার্টে পার্টে ঢুকে যায়। তো যে এই যে খেয়াল করে দেখো যে এইখানে এইখানে দুইটা হচ্ছে মেইন হচ্ছে ব্রঙ্কাস। এই যে ব্রঙ্কাস গুলা আমাদের হলো যে আরো পার্টে পার্টে ভাগ হয়ে হলো যে ব্রঙ্কিওলে ঢুকলো। ওকে,
ব্রঙ্কিয়ালে ঢুকলো অ্যান্ড এই যে ব্রঙ্কিয়াল গুলো আছে সেই ব্রঙ্কিয়াল গুলা লাস্ট কোথায় যায়? লাস্ট এই যে এই স্পেশাল কিছু স্ট্রাকচারে যায় যার নাম আমরা দিয়েছি অ্যালভিওলাস। অ্যালভিওলাস। সো অ্যালভিওলাস এর একটা ছবি এখানে দেখানো হয়েছে। তো অ্যালভিওলাস হচ্ছে অনেকটা বেলুনের মতো। এটা হচ্ছে অনেক ফাঁপা। এটা হচ্ছে একদম একটা স্যাক বা বেলুনের মতো। অ্যান্ড এইটা অনেক নরম হওয়ার কারণে আমাদের যে লাংস আছে এই লাংস আসলে খুবই একটা সফট, একটা স্পঞ্জি একটা অর্গান। এটা হার্ড অর্গান না। ওকে? আচ্ছা। তো যে দেখা যাচ্ছে ব্রঙ্কাসটা আরো ভাগ হয়ে এক একটা হলো যে অ্যালভিওলাসে ঢুকেছে। ওকে? অ্যালভিওলাসে ঢুকেছে। তো অ্যালভিওলাসটা হচ্ছে কি? অ্যালভিওলাসটা হচ্ছে অনেকটা বেলুনের মতো, অনেকটা স্যাকের মতো। সো আমরা যে বাতাসটা নিলাম, আমাদের বাতাসের মধ্যে কি আছে? আমাদের বাতাসের মধ্যে অক্সিজেন আছে। সে এই অক্সিজেনটা শেষ পর্যন্ত কোথায় যায়? শেষ পর্যন্ত যায় সে হচ্ছে অ্যালভিওলাসে যে জমা হয়। আমাদের যে ট্রাকিয়া হয়ে তারপর হচ্ছে ব্রঙ্কাস হয়ে তারপর ব্রঙ্কিয়াল হয়ে যে বাতাসটা আসলো সেটা হচ্ছে অ্যালভিওলাসে যায়। খেয়াল করে দেখো যে আমাদের লাংসে হার্ট থেকে কে ঢুকে বলতো? আমাদের লাংসে হার্ট থেকে পালমোনারি আর্টারি ঢুকে অ্যান্ড পালমোনারি ভেইন বের হয়। সো যে খেয়াল করে দেখো যে আমাদের এই যে আমাদের হার্ট থেকে যে পালমোনারি আর্টারিটা আসলো সেটা হচ্ছে আরো ডিভাইড হয়ে খুবই স্মল পালমোনারি আর্টেরিয়ালে ডিভাইড হয়ে যায়। ওকে? অ্যান্ড পালমোনারি আর্টেরিয়াল গুলা এই যে অ্যালভিওলাস গুলা আছে এই অ্যালভিওলাস গুলার চারপাশে ঘিরে থাকে। অ্যালভিওলাস গুলার চারপাশে ঘিরে থাকে। আচ্ছা, একটু আগে পড়ে আসলাম এই যে পালমোনারি আর্টেরিয়াল যে আছে, পালমোনারি আর্টেরিয়ালে কি আছে বলতো? কার্বন ডাই অক্সাইড আছে। সো এই পালমোনারি আর্টেরিয়াল গুলা কি করে? এই পালমোনারি আর্টেরিয়াল গুলা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে এই অ্যালভিওলাসের মধ্যে দিয়ে দেয়। এই কার্বন ডাই অক্সাইড গুলা পালমোনারি আর্টেরিয়াল থেকে অ্যালভিওলাসে ঢুকে যায় এন্ড এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা আবার এই যে পালমোনারি আর্টেরিয়াল আছে সেখান থেকে পালমোনারি ভেনিউলে ঢুকে যায়। ভালো করে বুঝো। আমাদের আর্টারিটা আর্টেরিয়ালে ভাগ হয় যেটা হচ্ছে আমাদের এই অ্যালভিওলাস গুলাকে চারপাশে ঘিরে থাকে। সো যদি এই যে সো মনে করো এইটা হচ্ছে একটা একটা অ্যালভিওলাস। খুব ভালো করে বুঝো এটা হচ্ছে অ্যালভিওলাস এন্ড এই অ্যালভিওলাসের চারপাশ ঘিরে একদম খুবই ক্লোজলি এই আমাদের আর্টেরিয়াল বলো বা পালমোনারি ক্যাপিলারি বলো যেটা হোক যায়। ওকে? ব্লাড যায়। সো আর্টারি থেকে ব্লাড আসতেছে আর ব্লাডটা ভেইনে ব্যাক যাচ্ছে। ওকে? ভেইনে ব্যাক যাচ্ছে। সো খেয়াল করে দেখো যে আমাদের ব্লাডে কার্বন ডাই অক্সাইড বেশি আছে এন্ড অ্যালভিওলাসে অক্সিজেন বেশি আছে। সো নরমালি যেটা হয় সেটাই হবে যে আমাদের অক্সিজেনটা ডিফিউজ করে আমাদের এই পালমোনারি ক্যাপিলারির মধ্যে পালমোনারি ব্লাডের মধ্যে ঢুকে যাবে এন্ড আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা ছিল এই পালমোনারি ক্যাপিলারির মধ্যে সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলাসে ব্যাক আসবে। ওকে? অ্যালভিওলাসে ব্যাক আসবে। তাহলে খেয়াল করে দেখো যে প্রতি মোমেন্টে আসলে যেটা হচ্ছে এখানে যে আমাদের অ্যালভিওলাস থেকে আমাদের অক্সিজেনটা আমাদের ব্লাডে চলে যাচ্ছে। এই কারণে লাংস হচ্ছে ব্লাডে অক্সিজেন অ্যাড করতে পারে যেটা হচ্ছে আবার পালমোনারি ভেইনের মাধ্যমে হার্টে ব্যাক যায় আর হার্ট থেকে আবার বডিতে যায় এন্ড আমাদের ব্লাড থেকে এই অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডটা ব্যাক আসে। তো যেই পথে অক্সিজেনটা ব্যাক আসছিল ঠিক সেম পথে আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা কালেক্ট হয়ে আমাদের কোথায় আসে? আমাদের ব্রঙ্কিওল হয়ে ব্রঙ্কাস হয়ে এটা হচ্ছে আমাদের নাক মুখ দিয়ে বের হয়ে যায়। ওকে? সো এইটা হচ্ছে আমাদের পালমোনারি সিস্টেমের মোটামুটি কাজ। সো সার্কুলেটরি সিস্টেমটা ভালো মতো বুঝলে পালমোনারি সিস্টেমটা বুঝতে বেশ মজা লাগে যে এরা হচ্ছে বেশ হেভিলি কানেক্টেড। সো এই যে দেখো যে পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে আদান প্রদান করে এটাই কেবলমাত্র পসিবল হয় অ্যালভিওলাসের কারণে। ওকে? এটা হচ্ছে খুবই ইজি বোঝা। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। কেননা সার্কুলেটরি সিস্টেম শুধু যে অক্সিজেন
আর কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট করে এমনটা না। সার্কুলেটরি সিস্টেমে ব্লাডের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট থাকে এবং এই নিউট্রিয়েন্টটা আমরা খাবার হজম করার পর হলো যে যেই সিম্পল আমরা যে নিউট্রিয়েন্টটা পাই সেই নিউট্রিয়েন্ট গুলা হচ্ছে ব্লাড হচ্ছে সারা দেহের সেলে পরিবহন করে। সো যেভাবে ক্যাপিলারির মাধ্যমে আর্টারি থেকে ক্যাপিলারির মাধ্যমে আমাদের সেলগুলোতে অক্সিজেন যায় সেম ভাবে নিউট্রিয়েন্ট গুলো যায়। তো এখন আমরা দেখবো যে আমাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমরা এখন আমাদের বডির নেক্সট ইম্পর্টেন্ট সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমটা নিয়ে দেখি। আচ্ছা, তো আমি হলো যে অ্যাগেন ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি আনি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। দেখে বোঝা যাচ্ছে খুবই বড়, খুবই বিশাল, একটু আজব, বাট আমরা একটু ভেঙে ভেঙে পড়বো যাতে হলো যে বোঝা যায়। আচ্ছা, সো ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমি যদি কাজটা বলি, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কাজ হলো যে খাবার হজম করা। ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কাজ হলো খাবার হজম করা। সো আমরা যে খাবারগুলা খাই, খাবারের মধ্যে কি কি আছে বলতো? খাবারের মধ্যে হলো যে কার্বোহাইড্রেট আছে, তারপর হচ্ছে প্রোটিন আছে, তারপর হচ্ছে ফ্যাট আছে, তাই না? আচ্ছা, তো একটু মনে করে দেখো তো যে আমরা একদম শুরুতে যে বায়োমলিকুলের যে ক্লাসটা করছিলাম, তো আমরা যে খাবারগুলা খাই সেগুলা কি পলিস্যাকারাইড বেশিরভাগই, তাই না? সেগুলা বেশিরভাগই পলিস্যাকারাইড। তারপর প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের চেইন। আবার ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাট হচ্ছে মেইনলি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের একটা কম্পাউন্ড। ওকে, এর সাথে আরো হাবিজাবি অনেক কিছু থাকতে পারে, বাট মেইনলি ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। সো কার্বোহাইড্রেট হচ্ছে পলিস্যাকারাইড, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের চেইন, এন্ড ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল। তো এগুলো হচ্ছে অনেক জটিল অণু, অনেক বড় বড় অণু। এই অণুগুলা হচ্ছে অনেক সময় কোষের থেকেও বড়। তো আমাদের কোষ কিন্তু এত বড় বড় অণু সরাসরি ব্যবহার করতে পারে না। সে কিন্তু খুবই ছোট ছোট, খুবই সিম্পল মলিকিউল ব্যবহার করে। তো এই বড় বড় অণুগুলাকে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করাই হচ্ছে কিসের কাজ? হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। পুরো যে ডাইজেশনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটার কাজ। ওকে, সো যেটা হয় আসলে যে ডাইজেশনে মনোস্যাকারাইড তৈরি হয়, পলিস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইড তৈরি হয়। ফর এক্সাম্পল তোমরা বলতে পারো যে আমরা যে ভাত খাই সেখানে স্টার্চ থাকে, স্টার্চ ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তারপর প্রোটিন ভেঙে কি তৈরি হয়? ঠিক বলেছো, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এন্ড ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। তো এই যে ভাঙ্গাভাঙ্গির যে কাজটা, এই ভাঙ্গাভাঙ্গির কাজটা হচ্ছে সম্পূর্ণরূপে রাসায়নিক বিক্রিয়া এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন। সো এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কি দিয়ে কন্ট্রোল হয়? ঠিক বলেছো, আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে, সেগুলো হচ্ছে এনজাইম দিয়ে কন্ট্রোল হয় এবং এগুলাকে আমরা বলি ডাইজেস্টিভ এনজাইম। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি ডাইজেস্টিভ এনজাইম। আচ্ছা, তো এই যে ডাইজেস্টিভ এনজাইম গুলা আছে, এই ডাইজেস্টিভ এনজাইম গুলা হচ্ছে কিছু স্পেশাল টাইপের অর্গান থেকে বের হয়, যেগুলোকে আমরা বলি যে গ্ল্যান্ড বলি। ওকে, সো এগুলো হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। সো এই কারণে আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়বো, ডাইজেস্টিভ সিস্টেম যখন আমরা পড়বো, তখন ডাইজেস্টিভ সিস্টেমে আমরা হচ্ছে দুই ধরনের অর্গান পড়বো। একটা হচ্ছে গ্ল্যান্ড এন্ড একটা হচ্ছে নন গ্ল্যান্ড। ওকে, সো নন গ্ল্যান্ড বলতে বুঝিয়েছি যে যেখানে হচ্ছে খাবারটা স্টোরড থাকে, যেখানে খাবারটা স্টোরড থাকে এবং যে এই যে গ্ল্যান্ড গুলা থাকে, এই গ্ল্যান্ড গুলা থেকে এই নন গ্ল্যান্ড অর্গান গুলাতে কানেকশন থাকে, কিছু ব্লাড ভেসেলের মাধ্যমে কানেক্টেড থাকে, কিছু ব্লাড ভেসেলের মাধ্যমে কানেক্টেড থাকে, যার মাধ্যমে গ্ল্যান্ড থেকে নন গ্ল্যান্ড অর্গান গুলাতে এনজাইম আসতে পারে। ওকে, এনজাইম এসে নন গ্ল্যান্ড অর্গান গুলাতে যে যে ফুড থাকে সেই ফুড গুলাকে এনজাইম গুলা ব্রেকডাউন করতে পারে। ওকে, এই সিম্পল জিনিসটা যদি আমরা বুঝে থাকি যে ডাইজেস্টিভ সিস্টেম আসলে হচ্ছেটা কি, তাহলে আমাদের জন্য এটা বোঝা কোনো বিষয় না। ওকে, তো এখন আমরা হলো যে ডাইজেস্টিভ সিস্টেম পড়ার জন্য একদম রেডি। তো চলো আমরা ডাইজেস্টিভ সিস্টেমের
বাকি যে পার্ট গুলো আছে সেই বাকি পার্ট গুলো নিয়ে ডিটেলস দেখি। আচ্ছা, সো এখানে খেয়াল করে রাখো, আমরা একটু আগেই বললাম যে আমাদের এখানে যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, যেটা দেখছো এখানকার অর্গান গুলা, অর্থাৎ অনেকগুলো অঙ্গ নিয়ে তো গঠিত অবশ্যই। এদের অঙ্গগুলো দুইটা প্রকারভেদ আছে, দুইটা টাইপ আছে, একটা হচ্ছে গ্ল্যান্ড আর একটা হচ্ছে নন গ্ল্যান্ড। এন্ড আমি এটাও বললাম যে এই যে গ্ল্যান্ড গুলো আছে, এই গ্ল্যান্ড গুলো থেকে ডাইজেস্টিভ এনজাইম বের হয়। তো খেয়াল করে দেখো, আমাদের বডিতে বেশ কয়েক ধরনের গ্ল্যান্ড আছে। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে কি স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড, এবং এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে লালা বা স্যালাইভা বের হয় বা থুতু বের হয়, এবং সেটা কোথায় যায়? সেটা হচ্ছে আমাদের মুখে যায়, সেটা বের হয়ে আমাদের মুখে যায়, তাই না? এটা তিন টাইপের, এখানে টাইপগুলো মনে রাখা লাগবে না, জাস্ট নামগুলো শুনে রাখো। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। অ্যান্ড এই লালা গ্রন্থি থেকে লালা হচ্ছে আমাদের মুখে যায়। ওকে, সো আমরা যখন খাবার খাই তখন খাবারটা তো আমাদের মুখে প্রবেশ করে, তাই না? তো যখন মুখে ঢুকে খাবারটা, তখন কিন্তু খাবারটা অনেক বড় একটা পিস থাকে। তো সেটাকে আমরা হলো যে আমরা আমাদের দাঁত দিয়ে চাবাই, তারপর জিহ্বা দিয়ে ঠেলে ঠুলে সেটাকে আমরা হলো যে আমরা ছোট ছোট পার্টে পরিণত করি। তো এই কারণে আমাদের মুখে খাবারটা যান্ত্রিকভাবে বড় বড় টুকরা থেকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। এখানে স্টিল কেমিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমাদের খাবারটা বড় বড় টুকরা হতে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। কেননা এনজাইম গুলা খাবারের বড় কোনো টুকরার উপর যতটা ভালো কাজ করতে পারে, খাবারের ছোট ছোট পিস করে দিলে তখন হলো যে এনজাইম সেই ছোট ছোট টুকরার সাথে অনেক ভালোভাবে যুক্ত হতে পারে। তো এই জন্য খাবারে সরাসরি এনজাইমে যুক্ত হওয়ার আগে, এনজাইম কাজ করার আগে সেটাকে ছোট ছোট টুকরায় পরিণত হতে হয়। তো এই যে খাবার ছোট ছোট টুকরায় পরিণত হওয়া, এটাকে আমরা বলি মেকানিক্যাল ডাইজেশন। ওকে, তো মেকানিক্যাল ডাইজেশন হলো যে আমাদের বডিতে দুই জায়গা হয়। একটা হচ্ছে আমাদের মুখে হয়, অ্যান্ড মুখ থেকে খাবারটা যখন হলো যে আমাদের উসোফ্যাগাস দিয়ে, এই যে উসোফ্যাগাস বা অন্ননালী, এটা হচ্ছে আমাদের গলা থেকে সরাসরি আমাদের যে পাকস্থলী পর্যন্ত চলে গেছে, এটা আমাদের পাকস্থলী। এবং এইটার পিছন দিক দিয়ে হলো যে আমাদের শ্বাসনালী গেছে, শ্বাসনালী থেকে বাতাস ফুসফুসে যায়, এটা আমি বলেছিলাম। তো সেই যে আমাদের খাবারটা যখন হলো যে স্টোমাকে পৌঁছায়, খাবারটা স্টোমাকে গিয়ে আরেকবার মেকানিক্যাল ডাইজেশন হয়। ওকে, আরেকবার মেকানিক্যাল ডাইজেশন হয়। সো কেমিক্যাল ডাইজেশন হওয়ার আগে, অর্থাৎ এনজাইম দিয়ে খাবার ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হওয়ার আগে খাবারের বড় বড় টুকরাগুলো ভেঙে এখন ছোট ছোট টুকরায় পরিণত হতে হয়। সো মুখে হচ্ছে এক দফা মেকানিক্যাল ডাইজেশন হয়, আর স্টোমাকে আরেক দফা মেকানিক্যাল ডাইজেশন হয়। তো স্টোমাকটা থেকে খাবারটা যখন বের হয়, তখন সেটা যায় হচ্ছে, এই যে দেখো আমাদের হচ্ছে নাড়িভুঁড়ির মধ্যে ঢুকে। তো আমাদের নাড়িভুঁড়ির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এবং আরেকটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, এবং আরেকটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। আচ্ছা, তো যে দেখো মুখ থেকে অন্ননলী হিস্টোফ্যাগাসের মাধ্যমে খাবার গেল পাকস্থলীতে, পাকস্থলী থেকে খাবার একেবারে একেবারে কমপ্লিটলি মেকানিক্যাল ডাইজেশন হয়ে যাওয়ার ফলে, এখানে তো খাবার সলিড থাকে, মুখে তো খাবার সলিড থাকে, আর স্টোমাক খাবারটা এত ভালোভাবে পিষে যে শক্ত খাবারও সেই স্টোমাকের চাপের কারণে হলো যে অনেকটা স্যুপের মতো একটা জিনিসে পরিণত হয়, যেটাকে বলে হচ্ছে কাইম। ওকে, এবং এই কাইমে মেনলি হলো যে এনজাইম গুলা কাজ করে, কারণ কাইমের মধ্যে খাবারগুলো একদম ছোট ছোট টুকরোয় থাকে। এখানে ভাতের একটা বড় দানা থাকলেও সেখানে ভাতটা ভেঙে স্টার্চে ছোট ছোট টুকরায় পরিণত হয়। তারপর স্টার্চের সেই ছোট ছোট টুকরার উপর হলো যে এনজাইম ভালো মতো কাজ করতে পারে, এবং যেমন স্টার্চ থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করতে পারে, উদাহরণস্বরূপ। ওকে, তো খাবারটা প্রথমে আমাদের স্মল ইন্টেস্টাইন দিয়ে যায়, স্মল ইন্টেস্টাইন হচ্ছে একদম পেঁচানো, এই যে দেখো যাচ্ছে, পেঁচানো 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 যাচ্ছে 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 যাচ্ছে, একদম একদম পেঁচানো। এত পেঁচানো হওয়ার কারণ হলো খাবারটা যাতে ক্ষুদ্রান্ত্রে বেশিক্ষণ সময় ধরে থাকে, কেননা খাবারটা ক্ষুদ্রান্তে যতক্ষণ থাকবে খাবারটা তত ভালোভাবে পরিপাক হবে। তো খাবারটা যাতে ক্ষুদ্রান্তে আহ অনেকক্ষণ ধরে থাকে, সেই জন্য ক্ষুদ্রান্তটা এত বড় হয় বা এত প্যাঁচানো হয়। এরপর খাবারটা যায় হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, বা বৃহদান্ত্রে। আচ্ছা, ঠিক আছে।